চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সেলোনার বিদায় হয়ে যাওয়ায় যেমন রিয়াল মাদ্রিদের ব্যর্থতা ঢেকে যাবে না, একই সাথে যদি কোনো বার্সা ভক্ত মনে করে থাকেন যে বায়ার্ন মিউনিখ রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করে দিলে সেটাই তাদের সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, তাহলে উভয় পক্ষই ভুলের রাজ্যে বসবাস করছেন। বাস্তবতার উপরে ভিত্তি করে কিছু তিক্ত সত্য কথা বলবো, আশা করি কথাগুলো বিবেচনা করে শুনবেন, একই সাথে বোঝার চেষ্টা করবেন। রিয়াল এবং বার্সা বিগত 2 সিজন ধরে তারা যা করছে সেটা ক্ষমার অযোগ্য। আই রিপিট, যা করছে এটা ক্ষমার অযোগ্য। প্রথমে রিয়াল মাদ্রিদেরটা বলি, তারপরে বার্সেলোনারটা বলি। একটা জিনিস সবার আগে মনে রাখবেন যে অ্যাজ আ মাদ্রিদ ফ্যান আপনি বার্সেলোনা হেরে গেলে আনন্দ করতে পারেন, উল্লাস করতে পারেন, কিন্তু নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য অন্যের দুর্বলতা এনে হাজির করতে পারেন না। এটা খুবই মূর্খতা হবে, এটা খুবই অযৌক্তিক একটা চিন্তা ভাবনা হবে। দেখুন, গত সিজনে বার্সেলোনা যেটা করেছে, শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগে তাদের ব্যর্থতার বাইরে এসে যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে তাদের কাছে দুটো সান্ত্বনা আছে, একটা হলো কোপা দেল রে আর একটা হচ্ছে লা লিগা। তারা কিন্তু এটা জিতেছে। শুধু তাই না, তারা রিয়াল মাদ্রিদের বিপক্ষে ডমিনেট করে জিতেছে। এই একটা সান্ত্বনা আছে যেটা রিয়াল মাদ্রিদের কাছে মোটেও নাই। তো ওই জায়গায় আপনার ক্লাব আসলে যেই ধরনের বাজে সিদ্ধান্ত নিয়ে রিয়াল মাদ্রিদকে সাফার করাচ্ছে এবং একই সাথে দলটাকে হযবরল পরিস্থিতি তৈরি করেছে, সেই জায়গাগুলো নিয়ে আপনার সবার আগে চিন্তিত হওয়া উচিত। যখন আপনি এই ব্যাপারগুলো চিন্তিত হবেন, তখন বার্সা হেরে গেলে আপনি কখনোই এইটা নিয়ে আনন্দ করতে পারবেন না, ফুর্তি করতেও পারবেন না। ফুর্তি আপনি করেন, ঠিক আছে, কিন্তু আনন্দ ফুর্তি যেন এমন না হয় যে ওরা হেরে গেলেই এটাই আমাদের সফলতা। এই চিন্তাটা কখনোই করা যাবে না। রিয়াল মাদ্রিদ গত সিজনে যা করেছে, তার আগের সিজনে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল কিভাবে? প্রকৃতপক্ষে একজন ফলস নাইন, মানে একজন স্ট্রাইকার ছাড়া তারা জুড বেলিংহাম এবং একই সাথে ভিনিসিয়াস জুনিয়র, এরপরে হোসেলু, এদের মতন পারফর্মারদেরকে দিয়ে মোটামুটি একটা চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলে নিয়ে গেছিল। তখনও তো ইজ্জত বাঁচানোর জন্য টনি ক্রুস ছিল, কিন্তু এখন তো আর আসলে ওইভাবে কেউ নাই, বা যারা আছে তারা আসলে খাবি খেচ্ছে। পুরো সিজনটা আপনি দেখেন, জাভি আলোনসোর আমলটা দেখেন, আর বালোয়ার মানে আমলটা দেখেন, মানে এই পুরো সময়টা আপনি দেখলে নিজের ব্যর্থতাই দেখবেন। অন্যের হার সেলিব্রেট আপনি করতেই পারেন, কিন্তু ওই হারটা দিয়ে কখনো আপনি আপনার নিজের ব্যর্থতা ঢেকে দিতে পারেন না, এবং এটা দেওয়াটা যৌক্তিক হবে না। এবার আসেন বার্সেলোনার ব্যাপারটা যদি নিয়ে আপনি আলোচনা করেন, তাহলে আসলে দুঃখের ফিরিস্তি অনেক বেশি। দীর্ঘ 11 বছর ধরে তারা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারছে না, এবং এই চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারার পেছনের দায়বদ্ধতা অনেক আছে, বা এর পেছনে আপনি দায় অনেক কিছু দিতে পারেন। কিন্তু বিগত 2 সিজন ধরে, এই সিজন এবং গত সিজনে যা করেছে সেটা আসলেই অবিশ্বাস্য, এটা আসলে ক্ষমার অযোগ্য। আপনি যদি একজন বার্সা ভক্ত হিসেবে মনে করে থাকেন রিয়াল মাদ্রিদকে হারাইলেই আপনি শিরোপা জিতে যাবেন, আপনার এই চিন্তা ভাবনার জন্যই আপনি আজীবন পস্তাবেন। রিয়াল মাদ্রিদকে হারানো সফলতা না, খুব ভালো করে মনে রেখেন। রিয়াল মাদ্রিদ যদি আগামী 5 সিজন লা লিগা চ্যাম্পিয়ন্স লিগ না জিতে, আবারও বলি, আগামী 5টা সিজন যদি রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ লা লিগা না জিতে, তবুও আপনি ওর ধারে কাছে যেতে পারবেন না। ধারে কাছে যেতে পারবেন না বলতে কি, লা লিগাও পিছিয়ে আছেন, চ্যাম্পিয়ন্স লিগেও পিছিয়ে আছেন। জিতছেন 5টা, এরপরেও যদি 5টা যদি জিতেন, সেই 5টা হইলেও তারপরেও তাদের 15টা পর্যন্ত হইতে গেলে আপনার আরও কত বছর অপেক্ষা করতে হবে, সেটার জন্য আপনি চিন্তা করতে পারেন। তার মানে এইটা বুঝাইতে চাইলাম, রিয়াল মাদ্রিদের সফলতা মানে রিয়াল মাদ্রিদের ব্যর্থতা মানে আপনার সফলতা না। মনে রাখতে হবে, আপনার ব্যর্থতার জায়গাগুলোকে নিয়ে রিকভারি করার মাধ্যমেই আপনি কেবল সফল হবেন। চ্যাম্পিয়ন্স লিগ না জেতা পর্যন্ত আপনি আপনার ওই আসল আনন্দটা আপনি ওইভাবে খুঁজে পাবেন না। রিয়াল মাদ্রিদকে হারাইলেই আপনি আপনার সব সফল করে ফেলেছেন, এই চিন্তাটা আপনি করতেই পারেন। আবার এই চিন্তাটা রিয়াল মাদ্রিদকে আবার অনেক উপরে দিয়ে দেয়। তার কারণ কি জানেন? রিয়াল মাদ্রিদকে হারাইলেই যদি আপনি সফল হন, তাহলে আপনি কখনো শিরোপা পাবেন না। রিয়াল মাদ্রিদকে হারাইলে আপনি বেসিকভাবে বলেন বা গেম জয় বা রাইভালকে হারানোর তৃপ্তিটা আপনি পেতে পারেন, কিন্তু ওইটা কিন্তু শিরোপা জয় না, এটা মনে রাখতে হবে। আমি আপনাকে গত সিজন আর এই সিজনে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের সামারিটা যদি একটু ছোট করে তুলে ধরি, তাহলে আপনি ভালো করে বুঝবেন। নিজেদের ঘরের মাঠে বার্সেলোনা ইন্টার মিলানের বিপক্ষে 3-3 গোলে ড্র করে যখন ইন্টার মিলানের মাঠে গেছে, সেখানে সমীকরণ একটাই, জিততে হবে, আর কোনো সমীকরণ নাই। প্রথমে 21 মিনিটের মাথায় লাউতারো মার্টিনেজ একটা গোল করলেন, এরপরে 45 মিনিটের সাথে যোগ করার সময় একটা পেনাল্টি পেয়ে গেলেন চালহানোলু, সেখান থেকে তিনি গোল করে দলকে 2-0 গোলে এগিয়ে নিলেন। এই যখন পরিস্থিতি, তখন অনেকেই বার্সেলোনার হারটা মোটামুটি মেনে নিয়েছিল যে এবারও হয়তো বা পারবে না। দেখুন, এই জায়গায় একটা জিনিস না বললেই না, তা হলো
ইন্টার মিলানের বিপক্ষে এই 2 গোলেই যদি বার্সেলোনা হেরে যেত তাহলে আসলে কোনো দুঃখ ছিল না, কিন্তু দুঃখটা আসলে কখন লাগে? যখন বার্সেলোনা তীরে এসে তরি ডোবায় এবং আপনাকে আশা দেখায়। কেন এই কথাগুলো বললাম? দেখেন, এই জায়গায় বার্সেলোনা আসলে যেটা করেছে, প্রথম হাফ শেষ করেছে, সেকেন্ড হাফে গিয়ে এরিক গার্সিয়া একটা গোল করলো 54 মিনিটে, ডানি ওলমো গোল করলেন 60 মিনিটে। তার মানে বার্সেলোনা সমতায় ফিরেছে, খেলা এখন ওপেন। তার মানে জিততে হলে বার্সেলোনার আর একটা গোল প্রয়োজন। এমত অবস্থায় 87 মিনিটে রাফিনহা একটা গোল করে ফেললো। রাফিনহার এই গোলটার পরে একজন কুলার হিসেবে আপনি চিন্তা করবেন যে আমাদের জয়টা এখন কেবলমাত্র সময়ের ব্যাপার, কারণ খেলা তো তখন এক্সট্রা মিনিটে যায় না। এই 87 মিনিটে রাফিনহা যখন গোলটা করলেন, আপনি আনন্দে আত্মহারা হয়েছেন এবং এরকম দুর্দান্ত ম্যাচ দেখার জন্যই তো ভক্তরা অপেক্ষা করে, হোক সে রাইভাল। আর যদি রাইভালও হয়ে থাকে তাহলে সেও আনন্দ পেয়েছে কোন জায়গায়, যে এরকম ম্যাচ আসলেই দেখার জন্য উপযোগী। আর ভক্ত যদি আপনি বার্সার হয়ে থাকেন তাহলে তো আপনার খুশির সীমা নাই। কিন্তু আপনার খুশির সীমা কোন পর্যন্ত? কয় মিনিট? 2 থেকে 3 মিনিট। ঠিক তার কিছুক্ষণ পরেই ডামফ্রিস একটা গোল দিয়ে দিল, সমতায় চলে আসলো। এক্সট্রা সময় যখন আসলো তখন ফ্রাটেসি একটা গোল দিয়ে মোটামুটি বার্সাকে বিদায় করে দিল। এই তো গেল গত মৌসুমের ফিরিস্তি। আপনি এই মৌসুমের ফিরিস্তিটা দেখেন না। বার্সেলোনা নিজেদের ঘরের মাঠে একটা লাল কার্ড খেয়ে খেলা শেষ করলো। সেকেন্ড লেগে এসে 2-0 গোলে পিছিয়ে থাকার পর আপনি 2-2 ড্র করেছেন প্রথম হাফেই। 2-2 ড্র করার পর একজন বার্সা ভক্ত হিসেবে আপনি স্বপ্ন দেখা শুরু করেছেন, গত বছরের ব্যথা ভুলতে চেয়েছেন। সেই জায়গায় বার্সা আবারও ফার্স্ট হাফে একটা গোল খেয়ে মোটামুটি অবস্থা খারাপ করে ফেললো। এরপরে সময় যত গেছে তত বিপদ বেড়েছে বা দুশ্চিন্তা বেড়েছে, সেখান থেকে আর ফিরে আসা হয়নি। তো এই যে জায়গাগুলো নিয়ে আপনি এই মুহূর্তে ভুগছেন, গ্রুপ পর্ব থেকেও যদি আপনি বিদায় নিতেন তাহলে বোধহয় এতটা দুঃখ পেতেন না। স্বপ্ন দেখায়া, আশা দেখায়া যখন মুখের থেকে খাবারটা কেড়ে নিয়ে যাওয়া হয় তখন সেই দুঃখ রাখার আসলেই কোনো জায়গা হয় না। সমালোচনা, আলোচনা, দুঃখ বিলাস যেটাই হোক না কেন, এই বাস্তবতাগুলো স্মরণ রেখে তারপরে আসলে আপনি চিন্তা করেন যে রিয়াল মাদ্রিদ হেরে গেলে কি সেটা আপনার সফলতা? রিয়াল মাদ্রিদ আগামী 5 সিজন যদি চ্যাম্পিয়ন্স লিগ না জিতে, আপনার ঘরে একটা চ্যাম্পিয়ন্স লিগ যাবে? বিশ্ব ফুটবলের স্ট্যান্ডার্ড কি ওই জায়গায় মানে অবস্থান করছে যে রিয়াল না জিতলে বার্সা জিতবে, বার্সা না জিতলে রিয়াল জিতবে? না। আপনি দেখেন পিএসজির খেলা, কিভাবে লুই এনরিকে মানে দুর্দান্ত লেভেলের একটা দল তৈরি করেছে। আপনি ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা দেখেন যে মানে আর্সেনাল এবং ম্যান সিটির মধ্যে এখন কি পরিমাণ মানে ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। সেই আর্সেনাল তো এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগ। বায়ার্ন মিউনিখ কী ধরনের একটা দল গড়েছে, মানে গোছালো দিক দিয়ে বা সুপার ফুটবলের দিক থেকে বায়ার্ন মিউনিখের ধারে কাছে কোন ফুটবল টিমটা আছে আমার একটু বলেন তো? রিয়াল মাদ্রিদ যে তাদের ঘরে মাঠে খেলতে যাচ্ছে, এইটা তো কেবল তাদের একটা বিশ্বাস যে এটা রিয়াল মাদ্রিদ, চ্যাম্পিয়ন্স লিগ যেহেতু টুর্নামেন্টের নাম, সেহেতু এখানে রিয়াল মাদ্রিদ কিছু একটা করে দেখাতে পারে। ওই বিশ্বাসটুকুর বাইরে রিয়াল মাদ্রিদ আর কোন জায়গাটা এগিয়েছে বায়ার্নের বিপক্ষে আমার একটু বোঝান তো। এর মানে একটা জিনিসই বোঝাইতে চাচ্ছি, রিয়ালের হার মানে আপনার সফলতা না, বার্সার হার মানে রিয়ালের সফলতা না। এই বাস্তবতাটা দ্রুত বোঝার চেষ্টা করেন, মজা নেন। কিন্তু রিয়াল হারলে একদল গর্ত থেকে বের হয়ে আসবেন, আবার বার্সা হারলে আর একদল একেবারে খিল্লি উড়াইয়া দুনিয়া আউলায় ফেলবেন। এই জিনিসগুলো থেকে আসলে একটু বিরত থাকা দরকার। মজাটা একটু সীমাবদ্ধ জায়গায় রেখে তারপরে নেন, তাহলে বিষয়টা দেখতে সুন্দর দেখায়। আমি যা বুঝেছি, যা দেখেছি, যা আমার মনে হয়েছে সেটাই আপনার সামনে তুলে ধরেছি। আপনারা কে কী মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।